আজকের এই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আপনি নিজে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছেন, সাংবাদিকদের যে সংগঠন সেটির নেতৃত্ব দিচ্ছেন, সব মিলিয়ে আপনার কাছে মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে মুক্ত গণমাধ্যম তার প্রত্যাশার জায়গা আসলে এতদিনে কতটুকু পূরণ হলো? যে বিষয়টা হচ্ছে যে আসলে গণমাধ্যম কোনো কালই মুক্ত ছিল না এবং কোনো দেশেই মুক্ত না। আপনি যেসব দেশে সর্বোচ্চ গণতন্ত্রের চর্চা হয় সেখানেও গণমাধ্যম কিন্তু মুক্ত না পুরোপুরি। আর আমরা তো দীর্ঘদিন গণতন্ত্রের কোনো বাতাসই পাইনি। তো সেক্ষেত্রে আমরা মুক্ত বলবো না, তবে একটা গণতান্ত্রিক সরকার এসেছে। আমরা তাদের কাছে শুরুতেই দাবি করেছি যে আমরা যাতে লেখার স্বাধীনতাটুকু পাই, বলার স্বাধীনতাটুকু পাই, এইটুকু। সাংবাদিকরা যাতে রাস্তাঘাটে নাজেহাল না হয়। এই যে আপনার এখানে আসার আগে নুজহাতুল হাসান নামে একজন সাংবাদিক, তার একটা ফেসবুকে স্ট্যাটাস পড়লাম। 2019 সালে আপনার মনে আছে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, ওই সময় আমাদের একজন নাট্যাভিনেত্রী, সেলিব্রিটি, উনি জাতীয় প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম করেছিলেন। ওই প্রোগ্রামে ওনার নাকি মোবাইল হারিয়ে গেছে। তো এই মোবাইল হারিয়ে গেছে সেই অজুহাত দিয়ে সকল সাংবাদিক, ওই প্রোগ্রামে যত সাংবাদিক ছিলেন সবাইকে উনি চোর সম্বোধন করলেন এবং দীর্ঘক্ষণ ওই রুমে আটকে সবাইকে তল্লাশি করা হয়েছিল। আটকে রেখে উনি তল্লাশি করলেন। তো নুজহাতুল হাসানের আক্ষেপটা ছিল এই, উনি ওই ঘটনায় একটা মানহানির মামলা করেছিলেন 100 কোটি টাকার, এবং ওই মানহানির মামলা থেকে শেষ পর্যন্ত ওই অভিনেত্রীকে আপনার অব্যাহতি দেওয়া হয়, পুলিশ অব্যাহতি দেয়। এবং এই মামলা নিয়ে সে কিন্তু নানাভাবে বিপদে পড়েছেন, যেটা তিনি তার লেখায় উল্লেখ করেছেন। তো এরকম অবস্থা কিন্তু সাংবাদিকদের ছিল। আমরা রাস্তায় নামতে পারিনি, আমাদের যে দাবি দেওয়া আছে সেগুলো পেশ করতে পারিনি। দেখেন, আমাদের 2 জন সাংবাদিক নিহত হলো, সাগর রুনি। আমরা কিন্তু আজ পর্যন্ত কারাই হত্যার ঘটনা ঘটিয়েছে সেটুকু পর্যন্ত আমরা জানতে পারিনি। বিচার তো দূরে থাক, আমরা সেই জায়গা পর্যন্ত যেতে পারিনি যে এই দুর্বৃত্তরা এই আমাদের 2 জন প্রিয় ভাই বোনকে হত্যা করেছে। তো গণমাধ্যম কোনো কালই স্বাধীন ছিল না, মুক্ত ছিল না। তো এটা বিভিন্ন সময় ওঠানামা করেছে। দেখেন, সর্বশেষ যে এই যে একটা সংস্থা রিপোর্ট দিয়েছে, সেখানে গণমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশ 3 ধাপ পিছিয়েছে। এটা তো বাংলাদেশ 3 ধাপ পিছিয়ে যাওয়ার কারণ কি? গত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা কিন্তু দেখেছি যে সাংবাদিকদের বিরুদ্ধে যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা এই যে এইগুলো কিছু ধারা ব্যবহার হয়ে আসছিল, সেই ধারায় যত মামলা হয়েছে এবং ওই মামলার যারা আসামি ছিল তাদের কিন্তু তারা বেকসুর দিয়েছে, ওই মামলাগুলো স্থগিত করেছে। এটাই তো বাস্তবতা। তো এর পরে তারা একটা অধ্যাদেশ জারি করেছে, সেটা ভিন্ন প্রেক্ষাপট। আপনার আমার প্রত্যেকেরই তো সাইবার নিরাপত্তা থাকাটা জরুরি। হ্যাঁ, এখন আমার মনে করেন এই যে গত কয়েকদিন যে ঘটনা ঘটলো, ওর ছবি দিয়ে নানাভাবে এই অপপ্রচারের যে একটা দাবানল বলবো, এটা ভয়ঙ্কর অপপ্রচার, এটাও কিন্তু আমরা দেখেছি। তো এটার থেকে আমার নিরাপত্তা থাকবে। তো সেই ক্ষেত্রে সাইবার সিকিউরিটি যে অধ্যাদেশটা তারা করেছে সেটা কীভাবে প্রয়োগ হয় সেটা দেখা যাবে। এখন এই যে সূচকটা নিচে নেমে গেল 3 ধাপ, এটার কারণটা কি? এটার কারণটা আমি গত 3-4 দিন ধরে মোটামুটি একটু ঘাটাঘাটি করেছি, দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কোনো সাংবাদিককে হুমকি দিয়েছে, ধমকি দিয়েছে বা আমি কিছু লিখতে পারিনি, এরকম কিন্তু ঘটনা সরকারের তরফ থেকে ঘটেনি। তবে যেটা হয়েছে, 16টা বছর এইখানে এমন একটা সরকার চেপে বসেছিল এবং এই সরকারের পদলেহন করেছে আমাদেরই মতো কিছু সাংবাদিক, এটা তো অস্বীকার করতে পারবেন না, এবং কিছু মালিক। কেন করেছে? তারা শত শত কোটি টাকার মালিক হয়েছে।
তোষামোদী করে। আমাদের কিছু নেতা মালিক হয়েছে, টাকার মালিক হয়েছে, যে কারণে একটা ফ্যাসিস্ট সরকারের পদলেহন করেছে। যখন ফ্যাসিস্ট সরকার চলে গেছে তখন এরা নিজেদেরকে সেভ করার জন্য, মনে করেন কিছু পালাই গেছে দেশ থেকে, কিছু জেলখানায় গেছে, কিছুর বিরুদ্ধে মামলা হয়েছে, আর যারা ছিল তারা দেখেছে যে আমাদের সেভ হইতে হবে, তখন তারা একটা সেলফ সেন্সরশিপ আরোপ করেছে যে না, এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কিছু লেখা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। লেখার পরে বোঝা যেত, লেখার পরে যদি তাদের থেকে কোনো মামলা হইতো, কোনো হামলা হইতো, কোনো নাজেহাল হওয়ার মতো কোনো ঘটনা ঘটতো, তাহলে আমরা যারা আছি আমরা এর প্রতিবাদ করতে পারতাম। কিন্তু সেটা তো না, তারা সেলফ সেন্সরশিপ একটা আরোপ করেছে যে না, যে সরকারের বিরুদ্ধে আমরা কিছু লিখবো না, আমরা বেঁচে থাকতে চাই। মনে হয় যে সেই কারণে আসলে এই 3 ধাপ অবলম্বন, শুধু আমার মনে হচ্ছে এই সেলফ সেন্সরশিপের কারণে এই 3 ধাপ